মা মা এমন একটা জিনিস বা মা এমন একটা শব্দ যার জীবন থেকে চলে যায় না সেই জানে, সে বাচ্চাই হোক আর সে বড়ই হোক আর সে বুড়িই হোক, মানে বৃদ্ধ বয়সী হোক। মা এমন একটা শব্দ বা মা এমন একটা অনুভূতি, যেই অনুভূতি হাজার জিনিসের সাথেও কিন্তু যতই তাল ঘুলিয়ে মিলিয়ে ফেলি না কেন, মায়ের ভালোবাসা, মায়ের যে একটা পাওয়ার, সেটা কিন্তু পৃথিবীর আর কোনো পাওয়ারের সাথে কখনো কিন্তু তুলনা দেওয়া যায় না। ঠিক বলছি কিনা বন্ধুরা? কেন এই মা নিয়ে এতগুলো কথা বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কালকে আমি একটা ভিডিও করেছি, কালকে আমারও দিনটা খুব একটা ভালো যায়নি, যেটা তোমরা আমার ট্যাগপাইল আইডিতে দেখতেই পেয়ে গেছো। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমাকে কমেন্টস করেছিল একটা দিদি ভাই যে উনি আর আমাদের মধ্যে নেই। যখন কমেন্টসটা আমি দেখেছি না, ভাবছি মানে, তো আমি তখন প্রথমে গিয়ে রিনার ভিডিও চেক করছি, ভিডিওতে তো কোথাও দেখতে পাচ্ছি না। তারপরে ভাবলাম যা একবার কমিউনিটিটা চেক করি। তারপরে কমিউনিটিটা চেক করার পর দেখছি, মানে আমি ভিডিওটা দেওয়ার 2 ঘন্টা আগেও একটা কমিউনিটি পোস্ট করেছিল যে এরকম আমাদের মধ্যে আর ছর্দি নেই। কথাটা শুনে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম। মানে চারদিক থেকে এমনই একটা কালকে ঘটনা শুনলাম, জাস্ট স্তব্ধ হয়ে গেছিলাম যে মানে কি করে যেই মানুষটা মানে নিজে ডক্টর দেখাতে গিয়েছিলেন, সেই মানুষটার অসুস্থতা দেখে তাকে ডক্টর অ্যাডমিট করে নিয়ে যাওয়ার পর মানুষটা এরকম ভাবে চলে গেল আমাদের ছেড়ে। দেখো, আমি বারবারই আমার ভিডিওর মধ্যে একটা কথা বলি, ওয়াইটিতে কিন্তু কেউ কারোর আমরা কাউকে চিনি না। আমরা ভিউয়ার্সরাই বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, কেউ কাউকে চিনি না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা একে অপরের এতটা কাছের হয়ে এসে গেছি যে আমরা মানে একদিন না তাদেরকে দেখতে পেলে যেরকম কষ্ট পায়, ভিউয়ার্সরাও কিন্তু আমাদের একদিন ভিডিও দেওয়া মিস হলে কিন্তু তারা আমাদেরকে কমেন্টস করে যে কি হয়েছে, তাই না? তো এই যে মানে মেয়েটা দুষ্টু, খুব একটা বয়স না, খুব বেশি হলে 17-18 বছর বয়স হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার চলছে। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে নিজের মাকে হারানো মানে যে কতটা তার কাছে একটা কঠিন পরিস্থিতি। তার বলে না ভগবান অনেক কিছুর পরীক্ষা নয়, কিন্তু আমি চাই এরকম পরীক্ষা ভগবান কারোর সাথে না নিক। কারণ একদিকে তার জীবনের অনেকটা বড় একটা অধ্যায় এইচএস পরীক্ষা, অপরদিকে পৃথিবীর সব থেকে বড় যে একটা অনুভূতির জায়গা, সেই মানুষটাকেই সে সারা জীবনের মতো হারিয়ে ফেলছে। অনেকে তো আবার কি আছে, ইচ্ছা করে সন্তানকেই কষ্টটা দেয়, কিন্তু যেই মা শত কষ্ট বুকে চেপে ধরেও তার সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য মানে পায়ে হেঁটে ডক্টরের কাছে গিয়েছিল, সেই মা কি কখনো ভাবতে পেরেছিল যে সে আর কোনোদিনও ফিরে আসবে না? আমি এই কথাটা বলতে গিয়ে আমার নিজস্ব একটু কথা তোমাদের সামনে বলতে চাইছি, মনে পড়ে গেল একদম সেম ঘটনা। তোমরা তো জানো আমার মাকেও আমি খুব অল্প বয়সেই হারিয়েছি, কিন্তু আমার থেকেও মনে হয় আমার দিদার কপাল খুব খারাপ ছিল। আমার 2টো মামা আর আমার মা একজনই মেয়ে ছিল। সেই জায়গায় আমার মা মারা গেছে 44 বছর বয়সে, আর আমার মা মারা গেছে 40, আর আমার বড় মামা মারা গেছে 44 বছর বয়সে। আমার বড় মামার কিন্তু 10 বছর কোনো বাচ্চা হয়নি, কোনো বেবি ছিল না। তো তারপর 10 বছর পর বেবি হয়েছে, দুটোই আমার ভাই, বড় মামার দুটোই ছেলে। তো আমার বড় মামা যখন 44 বছর বয়সে মারা গিয়েছিলেন, এমনভাবে মারা গিয়েছিলেন তোমরা শুনলে ঠিক এইরকমই কষ্ট পাবে তোমরা। মানে সারা রাত ওই রকমই বুকের কষ্ট হয়েছে। তো মাইমা অনেকবার চেয়েছিল ডক্টরের কাছে নিয়ে যেতে, কিন্তু পারেনি নিয়ে যেতে। মামা বলেছে না ঠিক আছে, এসি টেসি চালিয়ে শুচ্ছি, ভালো হয়ে যাবে। সেই জায়গায় সকালবেলা উঠে নিজে গাড়ি চালিয়ে, মানে বাইক না 4 চাকা চালিয়ে নিজে গেছে ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে গিয়ে বলেছে যে আমার এরকম কষ্ট। ডক্টর কিন্তু তখন বলেছে যে আপনার কিন্তু কন্ডিশন ভালো না, সিরিয়াস কন্ডিশন। তো মামা হয়তো বলে না কিছু বুঝতে পারবে, মানে মারা যাওয়ার আগেও না তার কাছে তার জগৎ, তার পৃথিবী মানে তার সন্তান, স্ত্রী, তার মা, পাশে একটা বন্ধু ছিল। সেই বন্ধুটাকে আমার মামা বলেছিল যে আমার যদি কিছু হয়ে যায় তুই আমার মা এবং আমার সন্তানকে এবং আমার ছেলেদেরকে একটু দেখিস, কারণ আমার দাদু অনেক আগে মারা গেছে। ওই যে একটা ইঞ্জেকশন পুশ করেছিল আমার মামাকে, সঙ্গে সঙ্গে আমার মামা কিন্তু ওখানেই শেষ। তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 4 বছর, বড় ভাইয়ের বয়স ছিল 6 বছর। মানে এই যে ঘটনাগুলো, আমি না অনেক এরকম সিচুয়েশনের সাথে মানে গেছি। তখন আমি খুবই ছোট ছিলাম, খুব ছোট। তো সেই মামা চলে গেছিল, সেই ধাক্কা খুব কষ্ট পেয়েছি। তারপর মা, তারপর দিদা। তো আমার থেকে মনে আমার দিদা বেশি। একটা মা বেঁচে থাকতে যখন দেখে তার প্রথম সন্তান চলে গেল, তার মেয়ে একমাত্র কন্যা সন্তান 40 বছর বয়সে চলে গেল, তখন আর তার কি থাকে বলো তো? আমার দিদা যখন আমার মামার ঘটনাটা শুনতে পেয়েছিল, অ্যাকচুয়ালি আমার মামারা বাইরে থাকে সুরাটে। তোমরা অনেক আমার ব্লগ ভিডিওতে দেখেছো যে আমি ওখানে বারংবার গেছি, থেকে এসেছি অনেকবার।
তো আমার দিদা না ওই সিল নুড়া যে হয়, নুড়াটা নিয়ে নিজের বুকের মধ্যে মারছে আমাদের সামনে। তখন আমরা ছোট ছিলাম, যে আমাকে নিয়ে নাও, আমার সন্তানকে কেন নিচ্ছ। আমার বড় মামা যখন মারা গিয়েছিল এবং যখন আমার মা মারা গিয়েছিল তখন কিন্তু মানে আমি তো বলেইছি যে আমার মায়ের যখন বডিটা নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু আমার সেন্স ছিল না, কিন্তু সকালবেলা মানে দিদারা বিকেলবেলা এসেছিল, তখন আমার দিদা আমার মাইমাকে আমরা ফোন করে বলছি, মাইমা দিদাকে এনো না, দিদা দেখতে পাবে না, দিদা শেষ হয়ে যাবে। তো তখন মাইমা বলে, দেখ আমরা নিয়ে যাবো কি না যাবো, তো দিদা আগে গাড়িতে উঠে বসে আছে। তো দিদা এসে একটা কথাই বলছে, দেখ মা আমি নতুন শাড়ি পরে এসেছি, তুই বলতিস না যে মা তুমি সবসময় এরকম কটাচটা কেন শাড়ি পরে থাকো। আগেকার মানুষ ছিলেন তো আমার দিদা, তো কোনো জিনিস না মানে ছিঁড়ে গেলেও ছাড়তে চাইতো না, সেটাই বলতো কি নষ্ট করে কি লাভ, এটাই আমার 6 মাস চলে যাবে। আর মা খালি বলতো, তোমাকে যে তোমার জামাই এত এত শাড়ি দেয় তো বা তোমার ছেলে দেয় এত এত শাড়ি, তো তোমার এই পুরনোগুলো পরে কি লাভ। তো আমার দিদা সেই মুহূর্তে একটা গোলাপি রঙের, যেহেতু আমার দাদু অনেকদিন আগে মারা গেছে, তো গোলাপি রঙের একটা মানে ওই শাড়িটা একদম পরতো না, ওই শাড়িটা আমার মাই 1 বছর মানে পুজোতে দিয়েছিল। তো বলছে, দেখ মা আমি নতুন শাড়ি পরে এসেছি, তুই বলতিস না যে মা তুমি কেন কটা ছটা পরে থাকো, এই দেখো আমি নতুন এই দেখ আমি নতুন শাড়ি পরে এসেছি, তুই একবার বল আমাকে বল যে আমি নতুন শাড়ি পরে এসেছি কেমন লাগছে। বলতে গিয়ে কষ্টটা আমার বেরিয়ে আসছে। আমার দিদা মানে বড় মামার বেলায় নিজের বুকে পাথর মেরেছিল, আর আমার মায়ের বেলায় না পুরো মানে আমি সেন্সলেস হয়ে গেছি, আমার দিদা আমাকে সামলেছে যে ঠিক আছে ভগবানের নিতে ইচ্ছা করছে নিক, দেখি ভগবান কতটা কি করতে পারে। তো ভাবো সেই মানুষটার মধ্যে দিয়ে কতটা কষ্ট গেছে। তারপর থেকে আমার দিদা একদম যাকে বলে যাকে শয্যাশায়ী মতোই হয়ে গিয়েছিল, অনেক কিছু ঝড়ঝাপটা গেছে। তো যখনই আজকে আমরা এই দুষ্টুর কথাটা আমি যখন কালকে দেখলাম না, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মেয়েটার এইচএস পরীক্ষা এবং যখন ওই কথাটা বলছে যে আমি আর কাকে মা বলে ডাকবো, বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা, আমার মাকে যখন ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসার পর কলকাতা নাইটিঙ্গেলে ভর্তি করা হয়েছিল, আমি যে কদিন মা 1 সপ্তাহ ভর্তি ছিল, আমি আমাদের যে তুলসী মঞ্চ আছে ওখানে আমি দিনের অর্ধেক টাইম বসে থাকতাম, একটাই কথা ভগবানকে বলতাম যে আমার মাকে শুধু ফেরত দাও, আমার মাকে প্যারালাইসিস করে দাও, আমার মাকে বোবা করে দাও, আমার মাকে কালা করে দাও, কিন্তু আমার মা যেন থাকে। কারণ আমি যেন আমার মায়ের পাশে গিয়ে আমার মনের কথাটা আমার মাকে বলতে পারি, মা তাতে কিছু রিপ্লাই করুক না করুক, আমি যেন আমার মনের কথাটা বলতে পারি। তো আমার মা মারা গেছে প্রায় 4 বছর, আমার বাপের বাড়ি যাওয়া প্রায় উঠেই গেছে, বাবা এখানে আসে, আমার কাকিমারা আছে। এই যে আজকে রিনার বাবা একটা কথা বললো না যে মা মারা গেছে তো কি হয়েছে, বৌদিরা আছে, বৌদি না কি বললো, বৌদি আছে। তা আমি এখানে একটা কথা বলতে চাইছি, আর থাকে সবাই থাকে, বৌদি থাকে, কাকিমা থাকে, মাইমা থাকে, মামি থাকে, সবাই থাকে, কিন্তু মা এমন একটা জিনিস যেই মা, যার মা চলে যায় পৃথিবী থেকে সব সুখ চলে যায়, সব সুখ চলে যায়। কারণ একটা মানুষের জীবন কিন্তু দুঃখ কষ্ট আনন্দ সব দিয়ে তৈরি। আনন্দের টাইমে কিন্তু মাকে তেমন না মনে পড়লেও কষ্টের টাইমে কিন্তু আগে মায়ের কথাই মনে পড়ে, যে আজকে যদি মা বেঁচে থাকতো মায়ের কাছে গিয়ে এই কথাটা বলে মায়ের কোলে মাথা রেখে কিন্তু আমি এই কষ্টটাকে আমার একটু হলেও হালকা করতে পারতাম। সেই জায়গায় যে যতই পৃথিবীর থাকুক না কারণ মায়ের মতো কেউ ভূমিকা পালন করতে পারে না। তো তখন যখন বলছিল না খুব কষ্ট লাগছিল আমাদেরও। আমার মেজো কাকিমা ছোট কাকিমা খুব ভালোবাসে, বিশেষ করে আমার মেজো কাকিমা খুব ভালোবাসে, আমার বোনেরা যারা আমার ব্লগ ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে, খুব ভালোবাসে। কিন্তু কোথাও না গেলে মনে হয় যে কাকিমাদের বাড়ি তো গেলাম 8 ঘন্টা, এই কাকিমাদের বাড়ি গেলাম 8 ঘন্টা, কিন্তু রাত্রির টাইমটা মা ঠাকুরকে সেবা দিত, মা ঘর গোছাতো, মায়ের সাথে যে স্মৃতিগুলো, মা আমার সাইকেলে চেপে মানে আমাদের যেখানে বুট প্লাগ করতে যেতাম, এই স্মৃতিগুলো আমি ভুলবো কিভাবে। এবং আমি তো মায়ের ছোট মেয়ে, আমি মায়ের সাথে খুব মানে জড়িত ছিলাম মানে কি, দিদির যেহেতু বাইরে বিয়ে হয়েছিল, দিদি বাইরে থাকতো, আর আমি যেহেতু মায়ের কাছাকাছি মানে ঘন ঘনই যেতাম মায়ের কাছে, ঘন ঘনই। তো সেইখান থেকে অনেক কথা নিজের বলে ফেললাম, এখানে বলাটা উচিত হলো কিনা জানি না, এটা একটা কন্ট্রোভার্সি ভিডিও। তো সেখানে খুবই কষ্ট লাগছিল। আমি এটাই চাইবো যেন ভগবান যাকে নিয়েছি তো নিয়েছি, তার আত্মার শান্তি কামনা করি। কারণ ভগবান এখন পুকুকে যেন এমন একটা শক্তি দিক যেন সে স্ট্রংলি ভাবে নিজে দাঁড়াতে পারে, যেরকমটা আমি পেরেছি। এখন আমি আমার বাবাকে সামলাই, যখন মৃত্যুবার্ষিকীর দিন আসে আমি আমার বাবাকে নিয়ে ওই দিন ঘুরতে চলে যাই, বাড়িতে ভালো মন্দ রান্না করি, যাতে বাবা ওই জিনিসটা ভুলে যায়। কিন্তু বাবা তো ভোলে না, বাবা কাঁদে, আর বাবা কাঁদলি আমি একটা কথাই বলি, তুমি কাঁদছো মা কিন্তু দেখছে, মাও কিন্তু কষ্ট পাবে, তুমি কিন্তু কাঁদবে না। আর তুমি যদি কাঁদো, মা যদি কাঁদে, তাহলে আমাদের কি অবস্থা হবে? মা তো চলেই গেল আমাদের দায়িত্ব নেওয়ার ভয়ে, তাহলে তুমিও কি চাইছো যে আমাদের দায়িত্ব তুমি নিতে চাও না? বাবাকে আমি এইভাবে বলে কিন্তু সামলাই, কারণ এখন স্ট্রং হতে হবে, বাবাকে আমাদেরকে দেখতে হবে। তো পুকুকে আমি এই কথাটাই বলবো, জানিও আমার ভিডিও দেখবে না, কারণ ভিডিও দেখার পরিস্থিতি নেই, তবু আমি বলছি যেন পুকু নিজেকে সামলায় এবং সে জানে, সে বোঝে যে আমাকে আমার বাবাকে দেখতে হবে। কারণ আমার বাবার জগৎ ছিল আমি আর আমার মা,
এবার আমার বাবার জগৎ হবে আমি, আমার সারাটা লাইফ, এটাই। এবার আসছি রিনার ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, রিনা আমাদের সামনে তার কষ্টটাকে প্রকাশ করেছে, একটা স্বাভাবিক বিষয়, এটা করা উচিত, কারণ সে একজন ব্লগার, তার প্রতিটা মুহূর্তের বিষয় কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু কোথাও মনে হলো তার ভিডিওটা দেখে সে সত্যি অমানবিক একজন নারী, এখানে আমি মা কথাটা ইউজ করলাম না। সে যখন ছাদে ছিল, ছাদ থেকে ভিডিও ক্লিপগুলো কি করে শ্যুট করছিল, সেই মুহূর্তে তো তার পুকুর পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল, তাই না? সেই মুহূর্তে ওর মনে হয় পুকুর পাশে গিয়ে সব সময়ের জন্য একটা দিদির সাহারা দেওয়া উচিত ছিল। যতদূর শুনলাম পুকুর বাবা কর্মসূত্রে বাইরে থাকে এবং এটা হয়তো তার মানে দিদার বাড়ি বা যাই হোক, এই বিষয়টা আমি খুব একটা জানি না। তো রিনা দেখলাম দোতলা থেকে ফুটেজগুলো নিচ্ছিল, যে গ্রামের প্রধান এসছে, খবরটা শোনা মাত্রই সবাই চলে এসছে। তো এই বিষয়গুলো ক্যামেরা করছে, এইগুলো কি সত্যি একটা ক্যামেরা করার সময়? হ্যাঁ, এখানে অনেকে বলবে যে মন্দিরাও দেখিয়েছে, হ্যাঁ তার বাবার মৃত কাজকর্ম সমস্ত কিছু দেখিয়েছে। তো দেখো, ও দেখিয়েছে, ওকে শ্যুট করে দিয়েছে ওর হাজবেন্ড, কখনো মানে আমাদের সোমনাথ দা ভাই, বা কখনো ইতিদি মানে তার যে একজন আয়া দিদি ছিল, তো তিনি। কিন্তু এখানে রিনা ক্যামেরা হাতে ধরে নর্মাল ভাবে আমাদের সাথে কথা বললো। প্রথমেই কয়েক ফোঁটা চোখের জল যেটা ফেললো, সেটা রিয়েলি না ফেক? ফেক তো অবশ্যই হবে। রিয়েলি হলে মানে তাহলে হয়তো জিনিসটা পুরোটা টাইম ধরেই কন্টিনিউ হতো, সেটা তো দেখলাম না। দেখলাম যে ওই প্রথম কয়েকটা সেকেন্ড কাঁদলো, তারপর যথারীতি তার গলার যে ভয়েস একদম নর্মাল, বৃষ্টি এসছে, গাড়ি তুলতে হবে, বা ওদের জানি না ব্রাহ্মণদের কি নিয়ম আছে, হলুদ মারতে হবে, আমাদের যেমন আগুন বা নিম পাতা এইগুলো মানে দাহ করে আসার পর এইগুলো গায়ে ঠেকাতে হয়, তারপরে শিলনোড়া নোড়া নাকি এটা, নাহলে বাচ্চা কোলে নিতে পারে না, এই জিনিসগুলো তোমার করতে হয়। কিন্তু ওদের হয়তো হলুদের কোনো নিয়ম আছে, তো হলুদটা বাঁটতে বললো। তো একদম নর্মাল গলার ভয়েসে কিন্তু রিনা কথা বলছিল। একটা যে শোক, একটা যে অনুতাপ তার মধ্যে কিন্তু নেই। আসলে কি জানো তো, ওর বাবা যে কথাটা বললো না, যে মা গেছে তো কি হয়েছে, বৌদি আছে, আসলে ওরা কি জানো তো, মা যে কি জিনিস ওরা ঠিক হয়তো জানে না। যেরকমটা কিষাণু, ওরা যদি ভাবতো যে কিষাণুর মানে যে কিষাণুর কতটা কষ্ট, হ্যাঁ সেটা কিষাণুই জানে না। খাওয়া পড়া ভালোবাসা এই সমস্ত দিকের কষ্ট না, কিন্তু বড় হয়ে যখন সে বুঝতে পারবে যে মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন যে কষ্টটা, সেই কষ্টটা যে কতটা কষ্ট, সেটা হয়তো এই রিনার বাবা মা বা রিনার বোঝার মতো কোনোরকম কোনো ক্ষমতা নেই। সেই সময় মেয়েটাকে বোঝানো হচ্ছে যে মা গেছে তো কি হয়েছে, বৌদি আছে। সেই সময় আমার মনে হচ্ছে এই কথাটা বলার সাথে সাথে যদি রিনা ওখানে পাশে দাঁড়িয়ে তার পাশে যদি তার কান্না থামাতো, বা তাকে জড়িয়ে ধরে বলতো, বোন আমি তো আছি, আমরা তো সবাই আছি, তোরা তো চিন্তা কিসের, সে সেইগুলো না করে সমস্ত টাইমটা কিন্তু শ্যুট করতে থাকলো। তো আমার কোথাও না কোথাও মনে হলো যে সে কি ভিডিও দিতে হবে, কারণ কোনো কিছু সেইভাবে ভিডিও কয়েকদিন দিতে পারছে না, ভিডিও দিতে হবে, তাই একটা কন্টেন্টের জন্য 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও আমাদেরকে দিল। মানে এখানে বলতে বাধ্য হচ্ছি, ছোট মাকে বিক্রি পর্যন্ত করে ফেললো। একবার ভেবে দেখো, এই দালাল ভিডিও নামিয়েছিল, দীপদা ভাই তার দিদার কাছে গেছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং সেখানে গিয়ে এরম মৃত মানুষের তো ছবি কিছুই দেখায়নি, এমনি জাস্ট কাজকর্মের সময় ব্লগ দেখেছিল, কতই না কথা বলেছিল। আর এখানে দেখো কোনো কথা নেই। আর যখন কাঁদছিল না, তখন মনে হচ্ছিল যে সত্যি মেয়েটা পৃথিবীর সবকিছু হারিয়ে ফেললো, সমস্ত কিছু হারিয়ে ফেললো। তো এই তো গেল রিনার কথা। তোমরা জাস্ট একবার ভেবে দেখো, মৃত বিষয়টাকেও কিন্তু সে বিক্রি করে টাকা উপার্জন করলো। এবং অনেকেই বলতে পারো যে না, ও তো কেঁদেছিল, ওর তোমরা যদি ঠিক করে ভিডিও দেখো বুঝতেই পারবে। আর একটা কথা, রিনা দেখলাম ভিডিওটাকে কিছুক্ষণের জন্য প্রাইভেট করেছিল, বুঝতে পারলাম না যে ঠিক কি কারণে প্রাইভেটটা করেছিল। মানে তারপর দেখলাম যে না, যে টাইম ছিল সেই টাইমে আছে, যেরকম ভিডিও ছিল সেরকমই আছে, তাহলে প্রাইভেটটা কি কারণে করলো বুঝলাম না। তো এই যে এই সমস্ত জিনিসগুলো ক্যামেরাবন্দি করেছে, ও একবারও ভাবলো না যে যখন পুক্কু এই বিষয়গুলো দেখবে তখন তার মধ্যে কতটা কষ্ট হবে, তাই না? তো যাই হোক, এটা রিনার কথা বললাম। এইবার আসছি দালালের কিছু কথা বলতে। দালাল একটা কথা আমাদের সামনে কিছুদিন আগে কি বলেছিল, রিনার সাথে ওর নাকি সেইভাবে কোনো যোগাযোগই নেই। কিন্তু তোমরা যদি দালালের ডেলি ব্লগ ভিডিওটা দেখো, রাত্রের দিকে দালাল যখন কথা বলছিল তখন বললো যে রিনা ফোন করছে, তখন মনে হয় 9টা বাজবে, বলছে এখন করব না, ভিডিওটা শেষ করে নি, তারপর ওকে ফোন করব। তখন বললো যে এই মেয়েটা পুরো অন্যরকম, জানো, প্রতিদিন আমায় ফোন করে, আমি যদি ভুলেও যাই ও আমাকে 2 দিন অন্তর অন্তর ফোন করে। অথচ 2 দিন আগে কন্ট্রোভার্সি আইডিতে বলেছিল যে ওর সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগই নেই, ওই মাঝে মিশলে 1-2বার যোগাযোগ হয়। বুঝতে পারছো কতটা মিথ্যা কথা বলে এই দালাল? এবং দালাল কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, এটা কি আমরা বিশ্বাস করতে পারি, নাকি এটা আমরা মানতে পারি?
ও আমাদের সামনে কালকে রাতে একটা দালাল ভিডিও দিল, বললো আইনি কিছু প্রবলেমের জন্য তার নাকি এই আইডি ছাড়তে হবে। তো আমার মনে হচ্ছে এরকম কিছুই নয়, আইনি প্রবলেম তো অবশ্যই আছে, আর হয়তো আইনি প্রবলেম নতুন করে তার আইডিতে কিছু একটা হয়েছে এবং সেই কারণে সে ডিসিশন নিয়েছে যে নতুন করে কোনো আইডিতে জড়াবাচ্ছে, এই আইডিটা কি আমার, এই আইডি থেকে আমি বেরিয়ে আসা উচিত। ওর বর মানে এই দালালের বর, ভিডিওটা শুনলাম সকালে সোদপুর গেছিল, যত সম্ভব তার মাসির বাড়ি। হয়তো মাসির বাড়িতে গিয়েও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে দেখ ডেইলি ব্লগ তো ঠিক আছে, কিন্তু সে যেভাবে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেভাবে মান সম্মানে টানাটানি করছে, যেভাবে তার মুখের ভাষা বলছে, এগুলো কিন্তু সত্যি একটা ভদ্র পরিবারের বইয়ের পরিচয় হতে পারে না। কারণ দেখো কন্ট্রোভার্সি আমরাও করি, তাই না? হ্যাঁ মানছি তার ভিউজটা ওইতেই হয়, কারণ এখনকার বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু ওই গালমন্দটা শুনতে পছন্দ করে, এবং যারা সত্যিকারে ভদ্রতা দেখতে পছন্দ করে তাদের এই কম ভিউজের আইডিগুলোতেই আসবে, কারণ জানে যে এগুলোতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। সেখান থেকে দাঁড়িয়ে আমার তো পুরোপুরি মনে হচ্ছে যে পরিবার থেকেই কিন্তু একটা চাপ দেওয়া হয়েছে যে তাকে ভিডিও এরকম ভাবে করলে কিন্তু করা যাবে না। সেই কারণেই সে বলে দিল যে আর কিন্তু হয়তো এই আইডিতে ভিডিও আসবে না। আমি ভিডিওটা তোমাদের সামনে করতে বসেছি 5টার সময়, কখন ভিডিওটা পাবলিক করবো জানি না, কিন্তু তখনও পর্যন্ত দেখলাম এই দালালের কোনো রকম কোনো কিন্তু ভিডিও আপলোড হয়নি বন্ধুরা। তাহলে কি সত্যি সে কন্ট্রোভার্সি ছেড়ে দিল? আমার তো মনে হয় না সে কন্ট্রোভার্সি ছাড়বে। যথারীতি রাত্রিবেলাতেও নিশ্চয়ই তার ভিডিও আমরা পাবো, যেহেতু বাড়িতে প্রবলেম হয়েছে। হয়তো কিছুক্ষণের জন্য সে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে হয়তো সে ভিডিও দেওয়া বন্ধ করে দেবে। এবার একটা কথা যেটা তোমাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ব্লগ আইডি থেকে কিছু কথা তোমাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। তার বাবা অনেকদিন পর তাদের বাড়িতে এসেছে, খুব ভালো কথা, বাবাকে সুন্দরভাবে খাওয়ানো গোছানো হচ্ছে, কিন্তু যখন বাবাকে খেতে দিল একটা জিনিস আমার জাস্ট অবাক লাগলো। আমরা যখন বাড়িতে কেউ আসে, দেখো আমার বাবার ক্ষেত্রে আলাদা, কারণ আমার বাবা বেশিরভাগ টাইমটা আমাদের বাড়িতে থাকে, যেহেতু মা নেই তো বাবা মানে আসে আমার কাছে অনেকটা টাইমই, বুঝতেই পারছো। কিন্তু বাবা যখন কোনো গেস্ট যখন আমাদের বাড়িতে আসে, বা বাবা যখন অনেকদিন পর পর আসে, বেশ সুন্দর করে বাবার প্লেটটা বেশ সাজিয়ে গুছিয়ে ভাত ডাল শাক ভাজা মাংস সমস্ত কিছু দিয়ে বাবাকে তৃপ্তি করে বেশ খেতে দেওয়ার যে একটা মজা না, এটা মনে হয় মানে এই মজাটা মনে হয় অন্যরকম। কিন্তু দালালকে দেখলাম দালাল নিজেও খেতে বসলো, তার বাবাকেও খেতে দিল, বাবাকে শাক ভাজা দিল, নিজেও শাক ভাজা নিয়ে যথারীতি খেতে আরম্ভ করে দিল। এবং যখন ডাল দিল তখন দেখলাম ওই এঁটো হাত নেই, ডালের হাতাতে হাত দিয়ে ডাল নিচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে জানি ভাত বা খাবার এগুলো কিন্তু আমরা অন্ন হিসেবে মানি, আর আমরা প্রত্যেকে জানি অন্নকে কিন্তু কখনো এঁটো হাতে ধরতে নেই, তাই না? অনেকে দেখবে বলে যে আমাদের এটা জানি না কজন মানুষ, বৃহস্পতিবার কিন্তু আমরা বাড়ি থেকে মানে এঁটো ভাত থাকলেও কিন্তু সেটা ফেলি না, মানে জলে দিলেও কুকুর বিড়াল যাতে না খায়, এরকম একটা বিষয় অনেকে মানে, বা অনেকে ফেলতে নেই ভাতে ভাত, আমিও এরকম দিয়ে দিই বৃহস্পতিবারটা বিশেষ করে হলে। তো সেখানে এই যে এঁটো হাতে দিল, এটা তোমাদের কারো দৃষ্টিকটু বলে মনে হলো না? যে এত বড় একজন ব্লগার, যে কিনা নিজের ব্লগ আইডি মানে বড় করার জন্য, যেহেতু রেভিনিউ কমে গেছে সেই জন্য কন্ট্রোভার্সি আইডিতে এসে ব্লগ আইডির জন্য কাকুতি মিনতি করছে, বা ব্লগ আইডি ভিডিওতেও বলছে যে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, তোমরা আমাকে এই আইডিতে ভালোবাসা দিও। তার একবারও মনে হয় না সে যে বলে মন্দিরার ভিডিও থেকে কি শিখবে, প্রিয়ার ভিডিও থেকে কি শিখবে, তার মনে হয় না যে প্রিয়া তো তবু একটা বাচ্চার জন্য, সন্তানের জন্য ভিডিও করছে, না এর আইডি থেকে শিকার কি আছে, ওর আইডি থেকে শিকার কি আছে? তাহলে আমি বলতে চাইছি ওর ভিডিও থেকে তোমাদের শিকার কি আছে? যে বাবা অনেকদিন পর এসছে, এঁটো হাতি তুমি তাকে খাবারগুলো খেতে দিচ্ছ, নাকি ও কন্ট্রোভার্সি করা ছেড়ে দেবে বলে নিজের ব্লগ আইডিতে এমন কিছু জিনিস দেখাতে চাইছে যাতে নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে চর্চায় রাখি, যাতে কিনা সে অন্যান্য ব্লগারদের মতো ব্লগ আইডি দিয়েও অনেক অনেক রেভিনিউ গেইন করতে পারে? নতুন কোনো প্ল্যান বন্ধুরা? নাহলে এই ব্লগার যে কিনা মানে এমন কিছু কন্টেন্ট রাখি না নিজের ব্লগের মধ্যে যেখান থেকে কন্ট্রোভার্সি করা যাবে, কিন্তু এখন প্রায়শই দেখছি ভিউজের জন্য সে তার ব্লগ আইডিতেও কিন্তু কন্ট্রোভার্সির ছোঁয়া রাখছে। এবার তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা, যে সত্যি কি এই দালাল ভিডিও দেওয়া বন্ধ করে দেবে, নাকি যা কিছু হচ্ছে নিজের ব্লগ আইডিকে আবারও নতুন করে দাঁড় করাবার জন্য বন্ধুরা? কারণ এই যে জিনিসটা যেটা দেখতে পেলাম এঁটো হাতে দেওয়া, এটা সত্যি কি ও অজান্তে করলো নাকি জেনে বুঝে করলো যে না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আমি যদি কন্ট্রোভার্সির চর্চায় থাকি তাহলে ভিউজ আমার অটোমেটিক্যালি হবে, আমার কন্ট্রোভার্সি আইডিতে ভিডিও দেওয়ার প্রয়োজন নেই, দুটো আইডির ভিউজ আমি একসাথে কামাবো? এটাই কি সে চাইছে? মানে যাই একটু ভিউজটা কমে গেছে ডেলি ব্লগ আইডি, তাই কিন্তু তত্তর করে আবার চলে গেছে ডেলি ব্লগ আইডিতে কন্ট্রোভার্সির ছোঁয়া দিতে। তো আমার মনে হয় না যে এই দালাল কন্ট্রোভার্সি আইডিতে ভিডিও দেওয়া বন্ধ করবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর রিনার যে বিষয়টা, যে দালাল বলে কথা হয় না, তার ভিডিও থেকে স্পষ্ট হলো যে হ্যাঁ কথা বলে, এবং সে যে ফুটেজগুলোকে যে শ্যুট করেছে, যে ওই মৃত মানুষটার যে ছবি, এগুলো সত্যি কি করা উচিত ছিল? সত্যি কি করা উচিত ছিল? দেখো তবু তো আমি বলতে বাধ্য হচ্ছি মন্দিরাদির বাবা অনেকটা বয়সে মারা গেছে, এবং একটা
বিশাল বড় রোগে অনেকদিন ভুগছিলেন, তাই না? যদিও মানুষ মাত্র কিন্তু বয়স হিসেবে নির্বাচিত করা উচিত নয়, কিন্তু এখানে পুক্কুর বয়স কত, তার মায়ের বয়স কত, সেই বয়সে যে মা হারালো, এই সময় ক্যামেরাবন্দি করা কি এই বিষয়গুলোকে উচিত হয়েছে বন্ধুরা? মানে শেষমেশ এতটাই টাকার প্রয়োজন হয়ে গেল যে ছোটদির মৃত যাত্রাকে বিক্রি করেও তাকে আজকে টাকা ইনকাম করতে হচ্ছে বন্ধুরা। সত্যি এটাকে কিন্তু মেনে নিতে পারলাম না। মানছি ডেলি ব্লগে তো বলে দিলেই পারতো না, কমিউনিটি পোস্ট তো দিয়ে দিলেই পারতো, বা কাজগুলো আমাদের সাথে শেয়ার করতে পারতো। সেই মৃত মানুষটাকেও আমাদের সামনে দেখাবার কি খুব প্রয়োজন ছিল বন্ধুরা? আমার তো মনে হয় প্রয়োজন ছিল না। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটা আমি সেভাবে কিছুই বলতে পারলাম না, কারণ এই কথাগুলো বলতে না কোথাও না কোথাও হারিয়ে যায় নিজের জগতে। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।